দিনের আলোয় জনবহুল এলাকায় এক প্রতিবেশীর ওপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলকোটে। চাঁদা না দেয়াতেই খুনের চেষ্টা, আর অভিযুক্ত কোনো বাইরের দুষ্কৃতী নয়, বরং পাশের বাড়িরই এক প্রতিবেশী। কি ঘটেছিল সেদিন, আসুন দেখে নিই রিপোর্ট। 28/1/2026 ঠিক 10:30টার সময় কি হয়েছিল কৈচোর মাদরুন চৈতন্যপুর রোডের ওপরে জায়গাটার মধ্যে দিনের বেলায় ঠিক 10:30টার সময় সেই টাইমে দিনে দুপুরে এক ব্যক্তিকে চাকু নিয়ে আঘাত করে নিল। কি সেই দিন কি এর নেপথ্যে কোনো অন্য কোনো কাহিনী ছিল, না খুনের চক্রান্ত ছিল? সেইটা আজকে আমরা পর্যবেক্ষণ করতে এসেছি, সেইটা তথ্যটা তুলে ধরার জন্য। সেদিন কি সত্যি কোনো অপরিকৃত ঘটনা ঘটেছিল ওনার সঙ্গে, না এর পেছনে অন্য কিছু আছে? চলুন আমার ক্যামেরাম্যানকে দেখাবো। দেখুন এর মধ্যে দেখুন ওখানে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনি। সিসি ক্যামেরা আছে, এই বাড়ির মধ্যে সিসি ক্যামেরা আছে, এবং এই রোডের মধ্যে, এই রোডটা পুরো রোডের সাইডে বাড়ি, রোডের সাইডে বাড়ি। আসুন ক্যামেরাম্যানকে আমরা দেখাবো যে এই যে দোকানটা আছে 10:30 ঠিক দিনের বেলায় 10:30টার মধ্যে ওনারা কি করে, এই ক্যামেরাম্যান আছে, একটা ক্যামেরা আছে ওইখানে ক্যামেরা আছে, এবং বাড়িটার মধ্যে দিনে রোডের ধারে বাড়ি, এবং 1 কিলোমিটার আগে কৈচোর ফাঁড়ি আছে, আর 10 কিলোমিটার মধ্যে পুলিশ স্টেশন আছে। তাহলে এই ঘরটার মধ্যে সেই দিন 28 তারিখ দিনের বেলা 10:30, রাত্রি নয়, রাত্রি হলে ব্যাপারটা আলাদা ছিল, যে হ্যাঁ রাত্রির ব্যাপার আলাদা। দিনের মধ্যে কি করে ওনাকে আছে, নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো প্ল্যান আছে, নাকি মার্ডারের প্ল্যান আছে না? চলুন দেখে নেন যে ওনার সাথে বক্তব্য শুনে আসুন দেখে যে এই যে দোকানটা, ঠিক এই দোকানে এই ব্যক্তি এইখানে বসেছিল, এই জায়গাটা বসেছিল এই চেয়ারে, বারে বারে ঘোরাফেরা করেছিল ব্যক্তিটা, বারে বারে ঘোরা যায়। তারপরে এনার সাথে আসে এবং এনার এখানে বচসায়। আসুন আমাদের ক্যামেরাম্যান গুলো, এই যে দোকানটা আছে, দোকানটা 2-3 বার ঘোরাঘুরি করে, এবং ক্যামেরাও উনি মুছতে চাইছিলেন। কি কারণে ক্যামেরা মুছতে চেয়েছিলেন, ওই ক্যামেরা কি কারণে মুছতে চাইছিলেন সেটাও একটা প্রশ্ন আছে। কোনো ব্যক্তি যদি খুন করতে আসে বা কোনো আঘাত করতে আসে, সে ক্যামেরা আড়াল থেকে করবে, সে ক্যামেরা ফোকাস থেকে না আসবে। এই কেন কোনো একটা তথ্য লুকিয়ে আছে, এর মধ্যে কি কোনো বড় মাথা আছে বা বড় কোনো পরিকল্পনা আছে? দেখা যাক। দেখুন জিনিসপত্র ভেঙে দিয়েছে, দেখুন। আসুন ক্যামেরাম্যানকে দেখাচ্ছি, ওনার যে ল্যাপটপ, দামি ল্যাপটপ এবং প্রিন্টার এবং লেমিনেশন মেশিন সমস্ত কিছু গুঁড়ি দেওয়া হয়েছে। এবং ইনি একটা ব্যবসা করেন রোডের মধ্যে। তাহলে আমাদের সিকিউরিটি কি দিনের বেলায় এত লোকজন, বা এতে রাতে বেলা হলে দেখুন সিসি ক্যামেরা ফুটেজ দেখুন, এই দেখুন সিসি ক্যামেরা দেখুন ফুটেজ। তাহলে সেদিনকার ঘটনা সিসি ক্যামেরাটা প্লিজ একবার দেখাতে পারবেন? দেখুন এই দেখুন দিনের বেলায় এই ঘটনাটা দেখুন। দেখুন ওই ব্যক্তি বসে ফোনে কথা বলছে, দেখুন ভালো করে আমার ক্যামেরা দেখুন। উনি কারোর সাথে যোগাযোগ করছে নাকি করছে, দেখুন ভালো করে। উনি এখানে বসে আছেন দিনের বেলা, দেখুন পাশে গাড়ি যাচ্ছে, রোড খোলা আছে, আমরা দেখছি। এই ব্যক্তি দেখুন, আমি বলবো দাদাকে, যে সিসি ক্যামেরা দাদাকে বলবো একটু সরিয়ে নিয়ে যেতে ক্যামেরাটাকে, একটু ক্যামেরা দেখুন। এই দেখুন আসছে, কিভাবে বচসাটা লাগে দেখুন। এখন নিয়ে যান একটু নিয়ে যান। 28 জানুয়ারি 2026 সকাল 10:30, চারিদিকে তখন স্বাভাবিক জনসমাগম। ঠিক সেই সময়েই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাতরুম চারাবটতলা এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা শেখ এনামুল হকের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। অভিযুক্ত সাহেব ঘোষ, তিনি কোনো ভাড়াটে গুন্ডা নন, এনামুল হকেরই প্রতিবেশী। যে নেশার কথাটা বলা হয়েছে, যার জন্য আমি তো এমনি শারীরিকভাবে এখন অসুস্থতার মধ্যে রয়েছি, তো এই মুহূর্তে মানে আমি বাইরে বেরোনো আমার জন্য মুশকিল হয়ে গিয়েছে। নেশা আমি তো করিই না। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে ক্যামেরার মধ্যে মানে টোটাল বিষয়টা উঠে আছে। আমি ক্যামেরার ফুটেজ প্রশাসনকে দিয়েছি, আমি মিডিয়ার হাতেও দেবো। আর যে মিডিয়া এই যে একটা তথ্য আমার ভুল রটিয়েছে, আমি ওনার বিরুদ্ধে সাইবার ক্যাফে মামলাও করব। আমি অলরেডি তার ব্যবস্থা নেবো, তার ব্যবস্থা চলছে অলরেডি। আমি প্রশাসনের দ্বারস্থ হব যে কিসের জন্য উনি আমার ইজার না নিয়ে সে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কেন দিয়েছে। আর আমার যেভাবে দেখুন ক্ষতি করেছে বা যেভাবে আমার নষ্ট করে দিয়েছে, আমার এখন দোকান আমি চালাবো কি করে? এতগুলো মাল কিনতে গেলে এখন লক্ষখানেক টাকা আমার দরকার। অত টাকা পয়সা তো আমার নেই। আমার সামান্য এখান থেকে দিন গেলে 100-150-200 টাকা রোজগার হয়, তাতেই থেকে আমার সংসার চলে। সঙ্গে সঙ্গে প্রশাসনিক কি ব্যবস্থা নিয়েছিল আপনার ঘটনার পর? প্রশাসনিক কি ব্যবস্থা নিয়েছিল? মঙ্গলকোট প্রশাসনকে আমার অসংখ্য ধন্যবাদ। ওনারা যথারীতি সঙ্গে সঙ্গে যতটুকু ব্যবস্থা নেওয়া, যে স্টেপ নেওয়া,
বা আমাদের মঙ্গলকোট থানা, আমাদের সামনে কৈচর ফাঁড়ি যথেষ্টভাবে সেই মুহূর্তে ক্রিমিনালকে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, তাকে আটক করা, তার উপরে এফআইআর চার্জ করা, তাকে রিমান্ডে নিয়ে আসা, যথারীতি ব্যবস্থা ওনারা করেছেন। আমি চাই যে ওর পেছনে কে বা কারা আছে, প্রশাসন সেই বিষয়টার উপরে নজর দেখ, বা তার পেছনে যে মাথা কাজ করছে সেই মাথাটাকে খুঁজে বার করবে। আমার দেখুন আজকে কি অবস্থা করেছে, যে জায়গায় ছুরিগুলা মারা হয়েছিল হয়তো আমি বাঁচতাম না। আজকে মানুষের, অসংখ্য মানুষের দোয়া আর আল্লাহর অসীম কৃপায় আমি বেঁচে আছি। এটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি এই যে মনে করুন সামনেই একটা রোড আপনারা দেখতে পাচ্ছেন, মেন রোড, আমি আমার শিয়ানা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি এই অবস্থাতে এখানে থাকি। কিসের জন্য থাকি? আমার ভারতবর্ষ স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমি যেখানে খুশি বসবাস করতে পারি। যদি একটা অন্য গ্রামে এসে ব্যবসা করার জন্য আমাকে চাঁদাবাজি দিতে হয়, হপ্তা দিতে হয়, না দিতে পারলে যদি আজ আমাকে খুন হতে হয়, আজকে পরিষ্কার পরিকল্পনাভাবে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে ওকে যদি এখান থেকে মেরে দেওয়া যায় তাহলে হয়তো আমার পরিবার আজকে কোথায় যেত? তাদেরকে তো ভিক করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, আমার কোনো জমি জায়গা নেই। আর কিসের শত্রুতা? এর আগেও আমার এই ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, এর আগেও এগুলো ভাঙচুর করে দিয়েছিল আমার দাদা। আমি তো শুনলাম নাকি আপনার ধান নষ্ট করে দেওয়া হয়েছে, এগুলি সে ফুটেজও আমাদের কাছে আছে, আমি মিডিয়াকে দেবো। সেগুলোর ভিত্তিতেও আমাদের কিছু এভিডেন্স আছে। এখন 1 বছর হচ্ছে আমার দাদা 300 বস্তা ধানের মড়াই দাও দাও করে জোরে পুড়ে আরেক আগুন লাগিয়ে দিয়েছিল। তার নোটিশ সমস্ত কিছু আমরা প্রশাসনকে দিয়েছি। এই মুহূর্তে আপনি কি চাইছেন, বিচার ব্যবস্থা কি বলতে চাইছেন? আমি বিচার ব্যবস্থা চাইছি, আসামির কঠোর শাস্তি হোক। প্রশাসন চাইলে সব করতে পারে, প্রশাসন যেভাবে হোক ওর মুখ থেকে বার করুক, কে পাঠিয়েছিল, কারা পাঠিয়েছিল, এর মধ্যে যে মাথা আছে সেই মাথাটা কে? ওনার দ্বারাই হয় নাই। কোনো এক ব্যক্তি যদি সে মারতে আসে, সে কখনোই দেখুন ক্যামেরা মুছবে না। প্রতিটা মানুষ অপরাধ করবার আগে সে চেষ্টা করে আমি ক্যামেরার বাইরে থাকবো, কিন্তু সে, আমি আপনাদেরকে ফুটেজ দেবো। আজকে দেখুন এই যে নিশার কথার কথা, আজকে যদি আমি ক্যামেরার মধ্যে না থাকতাম তাহলে আমাকে তো পুরোপুরিভাবেই প্রমাণ করানোর চেষ্টা করতো যে আমি নেশা করছিলাম বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। আর সেই যে 1 ঘন্টা ধরে এখানে ওখানে পাঁচালি করা, ঘুরে বেড়ানো একটা সীমানার মধ্যে, সে একটা পরিকল্পনাভাবেই যে কারোর সাথে ফোনে কথাও বলেছে, আপনাদেরকে দেখাবো আমি, যে বসে ফোনে কথা বলেছে, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছে যে আমি এরকম এসছি বা এরকম প্ল্যানিং চলছে ওদের। সেই মাথাটাকে খুঁজে প্রশাসন বার করুক, আমি অন্য কিছুই চাই না, সেই মাথাটাকে বেরোক, তাকে তদন্ত করে তার কঠোরতম শাস্তি হোক। আপনার নাম? আমার নাম শেখ ইনামুল হক, আমার গ্রামের বাড়ি চক। আমি এখন চৈতন্যপুর মাদরুন ঠিক মিডিল পয়েন্টে এখন এখানে ঘর বাড়ি করে সব ফ্যামিলি নিয়ে বসবাস করি। খুব অভাব ও দরিদ্রের মধ্যে এই ব্যবসাটা করে আমার এটাই আমার রুজি রুটি, এটা কর্ম করি খাই। আপনারা যে দেখুন আমি ফ্যামিলি নিয়ে কি অবস্থায় এখানে বসবাস করি। এরপরে যদি আজকে এরকম আক্রমণ হয়, কালকে আমি কোন ভরসায় এখানে থাকবো, সেটা একটু প্রশাসন দেখুক। স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব ঘোষ বেশ কয়েকদিন ধরেই এনামুল হকের গতিবিধি লক্ষ্য করছিল। ঘটনার দিন সে বুঝতে পারে বাড়িতে কেউ নেই। সেই সুযোগে সে বাড়িতে ঢুকে পড়ে। ঢোকার পর প্রথমেই তার নজরে আসে সিসিটিভি ক্যামেরা। নিজেকে আড়াল করতে কাপড় দিয়ে ক্যামেরা মুছতে দেখা যায় তাকে। এরপর দোকানের সামনে একটি টেবিলে বসে কাউকে ফোন করতেও দেখা যায় অভিযুক্তকে। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। সাহেব ঘোষ কি একাই এই হামলার পরিকল্পনা করেছিল, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে? কেউ কি তাকে পাঠিয়েছিল? এই সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বড়বাবুর ওখানে কেসে ওকে আটকে হয়েছিল, তারপরে আমরা সেঙ্গর যাই। সেঙ্গরের ডাক্তারে দেখে বললো যে না, এই রুগী এখানে রাখা হবে না, ওকে সঙ্গে সঙ্গে বর্ধমান ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, আমরা তড়াতাড়ি সেই অবস্থাতেই গাড়ি ব্যবস্থা করে বর্ধমান নিয়ে যাই। হ্যাঁ, বর্ধমানে ওখানে ছিল, ওখান থেকে ডাক্তারে 2 দিন থাকার পর ওখানে
ছেড়ে দেওয়ার পর এখনও পর্যন্ত যাইভাবে পরিকল্পনা করেছিল ও তো ভাগ্য চোখে বেঁচে গিয়েছে পালানো বলে। হ্যাঁ, না তোকে মেরে যাওয়ারই পরিকল্পনা করেছিল। তার ওর যা ব্যাপার আমরা দেখছি, ও তো এখানে ঘোরাঘুরি করেছে এরকম ধরেই। হ্যাঁ, তারপরে যা শুনছি এখানে, তারপরে ওকে ওইভাবেই করেছে। তা এর মধ্যে ভালোই কোনো একটা চক্রান্ত আছে এর মাঝে, নাহলে ওই ছেলেটা ওইরকম কাজ করার মতন ওর ছিল, ওর মাথায় ওর ভেতরে কেউ আছে। দিনের বেলায় কেসটা হ্যাঁ, দিনের বেলায় প্রপার 10টার মধ্যে ওইরকম কাজ করার একটা হিম্মত পাওয়া খুবই ব্যাপার। ওই ছেলেটা ওইরকম হিম্মত পাওয়ার চারটেখানে ব্যাপার নয়, ওর মাথায় কেউ একটা আছেই ওর ভেতরে। আপনি কে হয় সম্পর্কে? আমার ভাই হয় ও। আপনার নাম? আমার নাম হারুন আল রশিদ। অভিযোগ, সাহেব ঘোষ এনামুল হকের কাছে চাঁদা দাবি করে। যে এখানে ব্যবসা করছো, পয়সা দাও। আমি এখানে নিজের জায়গায় জমি কিনে ব্যবসা করছি, আমার নিজস্ব দোকান, আমার নামে দলিল আছে, আমার নিজের জায়গায় ব্যবসা করছি। ওনাকে কেন আমি পয়সা দিতে যাব? চৈতনপুরে ব্যবসা করতে এসে যদি আমাকে হপ্তা দিতে হয়, সেটা কি প্রশাসন দেখবে না? প্রশাসনের নজরে এসছে, আমি প্রশাসনের ওপরে পুরো আস্থা রেখেছি। প্রশাসন যথেষ্ট হেল্প করেছে আমার, ওনারা দেখুক বিষয়টা। আমার টোটাল সিসিটিভি ক্যামেরার মধ্যে হয়েছে, আর আমার কিভাবে অত্যাচার করেছে দেখুন। এই যে ভাঙচুর করে দিয়েছে আমার সমস্ত জিনিস, আমার সব এই যে জিনিসগুলো ভেঙে দিয়েছে, আমার অনলাইনের দোকান। আমি এখন কি করে খাবো? আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি এখানে সব পরিবারে বসবাসও করি। আমি এই অবস্থাতেই এখানে থাকি, অনেকেই জানে। আমি যেটা একটা সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ পেলাম, আপনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যেটা আপনাকে বারে বারে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা হয়েছে, ওই জন্য আপনার সাথে হয়েছে, সেটা বিষয়ে কি বলবেন? তো যে মিডিয়া এই যে একটা তথ্য আমার ভুল রটিয়েছে, আমি ওনার বিরুদ্ধে সাইবার ক্যাফে মামলাও করবো। আমি অলরেডি তার ব্যবস্থা চলছে অলরেডি। আমি প্রশাসনের দ্বারস্থ হব যে কিসের জন্য উনি আমার ইজার না নিয়ে সে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কেন দিয়েছে। অথচ এনামুল হক নিজের জায়গাতেই একটি ছোট অনলাইন ব্যবসা চালান। তিনি কোনো বাজারে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন না, কোনো ইউনিয়নের সঙ্গেও যুক্ত নন। চাঁদা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। যদি এরকম ধরে আমার স্বামীকে ছুটি মারছে, এরকম ফোন করতে আসছে, তাহলে রাত্রে বিরুদ্ধে আমরা কি করে থাকবো ছেলে মেয়ে নিয়ে? আমাদের তো একটা মনের মধ্যে আতঙ্ক, মনের মধ্যে একটা ভয় জন্মে গিয়েছে, আমাদের তো রাতে ঘুম আসছে না। আর সেই বচসার মধ্যেই আচমকা ছুরি বের করে এনামুল হকের ওপর হামলা চালায় সাহেব ঘোষ। সিসিটিভি ক্যামেরার সামনেই একের পর এক কোপ মারতে শুরু করে সে। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন এনামুল হক। চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দিনের আলোয় যদি আমাকে খুন করতে আসতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমার বাড়িতে দুজন মহিলা আছে, মেয়ে আছে, ওরা পড়াশোনা করে, ওদের নিরাপত্তা কে দেবে? এনামুল হকের এখন এই একটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এমবি বাংলা নিউজ, পূর্ব বর্ধমান।